আরো বিপদ হচ্ছে যে রোজিনা ধর্মে মুসলমান, তারা রোজিনার প্রতি করবে, রোজিনার স্বামীর প্রতি করবে, এর মধ্যে আশ্চর্যের কিছু নেই। তো আমি আমার নিজের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, বিজেপির গাড়ি যদি যায় তাহলে পাহাড়ের ক্ষতি হবে, কিন্তু তৃণমূলের গাড়ি গেলে পাহাড়ের কোনো ক্ষতি হবে। এর মধ্যে একটা টাকার খেলা আছে। শোভন চট্টোপাধ্যায় মেয়র থাকাকালীন তাকে পিঠ চাপড়ে বলেছিলেন খাও খাও, অর্থাৎ ঘুষ খাও, টাকা করো। ওটা হচ্ছে চুকিত। মানে যে খেলাগুলো বাচ্চা মেয়েরা খেলে, 6-7 বছরের বেশি বয়সের মেয়েরা খেলে না, সেই খেলা খেলছে একটা আধবুড়ো পুরোপুরি বুড়ো একটা লোক। কি করে মমতার পায়ে আরো বেশি তেল ঢালা যায়, অভিষেকের পায়ে আরো বেশি তেল ঢালা যায়। জানুয়ারিতে 71 হবে, আর কবে প্রধানমন্ত্রী হবেন দিদি? আপনারা মাথায় রাখবেন যে মাতঙ্গিনী হাজরা তিনি কিন্তু বর্ণ পরিচয় লিখেছিলেন। ডিভোর্স হবার আগেই শোভন চট্টোপাধ্যায় যে আচরণ করছেন সেটা আদৌ ওর নামের সাথে সঙ্গতিপূর্ণ নয়, অর্থাৎ শোভন নয়, অত্যন্ত অশোভন আচরণ করছেন। শোভন চট্টোপাধ্যায় তো নানা সময় দল বদলেছেন। আগে তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে বিজেপিতে এলেন, বিজেপি থেকে আবার তৃণমূলে ফিরে গেছেন, এরপরে হয়তো তেলেগু দেশমে যাবেন বা অসম গণপরিষদে যাবেন, কোথায় যাবেন আমি জানি না। কিন্তু এর মধ্যে একটা টাকার খেলা আছে, এটা আন্দাজ করা আদৌ অসমীচীন হবে না। তার কারণ শোভন চট্টোপাধ্যায়ের একটা উক্তি আমার মনে আছে, অন্য কোনো একজন, তার নাম করছি না, তাকে তার কর্মপন্থা কীরকম হওয়া উচিত সে বিষয়ে শোভন চট্টোপাধ্যায় মেয়র থাকাকালীন তাকে পিঠ চাপড়ে বলেছিলেন খাও খাও, অর্থাৎ ঘুষ খাও, টাকা করো। তো যার এই রকম মানসিকতা, তিনি যে এরকম করবেন, নিজের স্ত্রীকে তো পথে বসিয়ে তারপরেতে আরেক মহিলার সঙ্গে যা করছেন সে আর বেশি না বলাই ভালো। তো এসব করছেন, একটা খুব বহুমূল্য বাড়িতে আছেন, আমি যেখানে থাকি সেখান থেকে খুব দূরে নয়। এই সমস্ত বাড়ি টাড়ি কোথা থেকে এলো, এই সমস্ত প্রশ্ন উঠবে, এইটুকুই বলার আর কি। শোভন চট্টোপাধ্যায় এটা খুব গণ্যমান্য লোক নয়, তো তার সম্বন্ধে এটুকু। টাকা প্রচুর আছে, মমতার কাছে গেছেন, টাকার কিছু লেনদেন হয়েছে, তারই ফলে এই সমস্ত জিনিস হয়েছে। শোভন চট্টোপাধ্যায় রপ্তা চট্টোপাধ্যায়ের মধ্যে যেটা হয়েছে সেটা তো পারিবারিক ব্যাপার, সেটা নিয়ে খুব বেশি বলার আমার ইচ্ছে নয়। তবে ওদের তো ডিভোর্স হয়নি এখনো। ডিভোর্স হবার আগেই শোভন চট্টোপাধ্যায় যে আচরণ করছেন সেটা আদৌ ওর নামের সাথে সঙ্গতিপূর্ণ নয়, অর্থাৎ শোভন নয়, অত্যন্ত অশোভন আচরণ করছেন। এই যে সুকান্ত মজুমদার অলরেডি এতে গিয়েছেন, শ্রীরামপুরে গিয়েছেন, এবং সেখানে কি করবেন? এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে লোকটির নাম তুমি করলে, বিশাল দেহ, স্থূলকায়, এবং একটা ভাঁড় বললেও কিছু অত্যুক্তি করা হয় না, কারণ সংসদের একটা আলোচনা নিয়ে একটা মন্তব্য করেছেন, সেই মন্তব্যটা হচ্ছে চুকিত। মানে যে খেলাগুলো বাচ্চা মেয়েরা খেলে, 6-7 বছরের বেশি বয়সের মেয়েরা খেলে না, সেই খেলা খেলছে একটা আধবুড়ো পুরোপুরি বুড়ো একটা লোক। সে আবার সংসদ, সে ভাড়ামো করে চুকিত বলছে। তার কথা কি সিরিয়াসলি নিতে হবে? সে কিছুই করতে পারবে না। সে সমস্ত কথা বলছে মমতাকে খুশি করার জন্য। তৃণমূল দলে একটাই কোড আছে যে মমতাকে খুশি করতে হবে, অভিষেককে খুশি করতে হবে। ওই সমস্ত আবল তাবল কথা বলছে, কিছুই করতে পারবে না, গোড়ার ডিম করবে। এইসব কথা বলছে মমতাকে বা অভিষেককে খুশি করবে। মিতালি বাগ কোনো একটা মানুষের পদবাচ্যই নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো সাংসদ, এবং কিছুদিন ধরে তার নাম শুনছি, সে অ্যাডভোকেটও বটে। কীরকম অ্যাডভোকেসি করে আমি জানি না। মিতালি বাগ তার ধারে কাছেও নয় আর কি। অতএব এদের সকলেরই একই ধান্দা যে কী করে মমতার পায়ে আরও বেশি তেল ঢালা যায়, অভিষেকের পায়ে আরও বেশি তেল ঢালা যায়। এইটাই হচ্ছে এই সমস্ত তৃণমূলের যত ফোড়ে আছে, এই ফোড়েদের একটাই উদ্দেশ্য। তৃণমূল দলটা বুঝতে হবে যে একটি মানুষের এক্সপ্যানশন,
মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রসারণ করলে যা হয় সেটা হচ্ছে তৃণমূল দল। মমতা বন্দ্যোপাধ্যায় নেই তো তৃণমূল দলও নেই, বাকি ফোড়েদের কিচ্ছু কথায় কিচ্ছু এসে যায় না। এদের কথার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মমতা এবং অভিষেকের পায়ে তেল ডালা। স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা তিনি বর্ণ পরিচয় লিখেছিলেন, এই কথাটা নাকি অভিষেক বলেছেন। আমি সত্যতা যাচাই করিনি, আমি খালি সোশ্যাল মিডিয়ায় এটা দেখেছি। যে এরকম কথা বলে তার কথা কতটা সিরিয়াসলি নিতে হবে সেটা দর্শকরাই বিবেচনা করে নিন। রেপ কি রোজ দুবেলা 10টার মধ্যে 10টা মেয়ের প্রতি হয়? রেপ কখনো সখনো একটা হয়, কিন্তু সেই রেপের সংখ্যা কত হয় সেটার থেকে আন্দাজ করা যায় যে কত হচ্ছে, কত মেয়ের শ্লীলতাহানি হচ্ছে ইত্যাদি হচ্ছে। আর সেফেস্ট সিটি যে কলকাতায় মমতা যে বলছেন যে পরিসংখ্যানের ভিত্তিতে, এই পরিসংখ্যানের ভিত্তিতে এই পরিসংখ্যানগুলো তো তৈরি করেছেন মমতা নিজেই, মানে মমতা সরকারই তৈরি করেছে। সব মিথ্যে, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলেন। এই মহিলার প্রধান গুণ হচ্ছে বা অন্যতম প্রধান গুণ হচ্ছে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলা। মনে আছে ডবল ডবল চাকরি হবে, 60,000 চাকরি খালি আছে, অথচ পশ্চিমবঙ্গের সেই একই নিঃশ্বাসে বলছেন, এক নিঃশ্বাসে বলছেন, একদিকে বলছেন ডবল ডবল চাকরি হবে, পশ্চিমবঙ্গে 60,000 চাকরি খালি আছে, আবার বলছেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে, তাদের হানা করা হচ্ছে, তারা করা হচ্ছে, তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে পরিযায়ী শ্রমিক আছে কেন? আপনি যদি ডবল ডবল চাকরি দিতে পারেন আর 60,000 চাকরি আপনার পকেটেই থাকে বা কোঁচড়েই থাকে, তাহলে পরিযায়ী শ্রমিক আছে কেন? এই ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা এবং সঙ্গতিহীন মিথ্যে কথা বলা, এটা ওর একটা অন্যতম লক্ষণ। কোর্টে চলে যান, কোর্টে যাওয়ার লোকের অধিকার আছে, যাবেন না? ওই অধিকারটা উনি কেড়ে নিতে চান, চিরকাল কিন্তু থাকবেন না। মানে কি উনি ওই মেয়েটা কি কেড়ে নিতে চান? উনি অধিকারটা কেড়ে নিতে চান। আর গদি এজেন্সি বলতে কি বোঝায় আমি জানি না, কিন্তু যে এজেন্সিগুলো উনি কথা বলছেন সেগুলো তো কেন্দ্রীয় সরকারের অধীন। তো উনি কি ভাবছেন উনি কেন্দ্রীয় সরকারে যাবেন? উনি প্রধানমন্ত্রী হবেন? শুনেছি নাকি এইরকম উচ্চাসা একদা ওর ছিল, সেটা এখন আস্তে আস্তে স্তিমিত হয়ে গেছে। বয়সও তো সামনের জানুয়ারিতে 71 হবে। আর কবে প্রধানমন্ত্রী হবেন দিদি? গদি মিডিয়া থাকবে, যাকে আপনি গদি মিডিয়া বলছেন তারা গদিই থাকবে, আপনি কিছুই করতে পারবেন না তাদের। মুখ্যমন্ত্রীর এমনি অগণিত গুণ আছে, উনি রাজনৈতিক নেতৃত্ব বটেই, তাছাড়া আমরা জানি যে উনি একটা ভাষাতাত্ত্বিক, উনি 25-26টা ভাষা জানেন, উনি একজন কবি, উনি একজন গীতিকার, উনি একজন চিত্রকর, এইসব নানা রকম গুণ একটা জানি। আজকে আমরা জানলাম যে উনি একজন জিওলজিস্টও বটে, অর্থাৎ উনি একজন ভূতাত্ত্বিক। এই ভূতাত্ত্বিক বলে উনি একটা নতুন সূত্র বার করেছেন যে বিজেপির গাড়ি যদি যায় তাহলে পাহাড়ের ক্ষতি হবে, কিন্তু তৃণমূলের গাড়ি গেলে পাহাড়ের কোনো ক্ষতি হবে। উত্তরবঙ্গে ম্যানগ্রোভ লাগাতে বলেছেন। উনি তো আরেকটা গুণ বললি তুমি, উনি তো বটানিস্ট, উনি তো একজন বটানিস্ট, মানে ভূতাত্ত্বিক অর্থাৎ জিওলজিস্ট এবং বটানিস্ট অর্থাৎ উদ্ভিদতত্ত্ববিদ। কি বলবো আর দিদি, আপনার পায়ে খুঁড়ে খুঁড়ে পেন নাম। তাহলে কামাল হোসেনের নামে কি করে নোটিশ পাঠানো? এগুলো হচ্ছে গিয়ে তৃণমূলের মজ্জাগত। তৃণমূলের হাতে যেহেতু পুলিশ আছে এবং পুলিশের যারা অরাজনৈতিক লোক তারা যেহেতু পুলিশের এই কেস দেওয়া ব্যাপারটাকে ভয় পায়, সেই জন্য এই জিনিসটা মুখ্যমন্ত্রী খুব ভালোভাবে ব্যবহার করেন। এই যে তোমার সামনে যে লোকটি বসে আছে তথাগত রায়, 2011 সালে একবার আমি গিয়েছিলাম হুগলিতে আরামবাগ মহকুমার গুড়বাড়ি বলে একটা জায়গায়। সেই গুড়বাড়িতে একটা গুড়বাড়ি পঞ্চায়েত, সেখানে কিছু লোক তারা সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছিল। সেই বিজেপির লোকেদের তাদের আমি পতাকা ধরিয়ে দিতে গিয়েছিলাম। তখন আমার কোনো সরকারি পদও ছিল না, কিছু পার্টির পদও কিছু ছিল না। সেখানে যাবার পরে এখানে একটা সাধারণভাবে একটা ভাষণ দিতে হয়, ভাষণ দিই। সেই ভাষণে আমি শুধু বলেছিলাম যে আপনাদের যদি কেউ ক্ষতি করবার চেষ্টা করে তাহলে কে করবে আমি সেটা দেখে নেব।
আচ্ছা, এরপরে আমি সেখান থেকে বাড়ি ফিরতে ফিরতে শুনলাম যে আমার নামে কেস রুজু হয়ে গেছে। কিসের কেস? না, নরহত্যার চেষ্টার কেস। 307 ধারা, পুরনো আইপিসির 307 ধারায় আমার নরহত্যার কেস রুজু হয়ে গেছে। সেইটার বিরুদ্ধে আমি একটা নিলাম, একটা আগাম জামিন নিলাম। সেই আগাম জামিন নেওয়া সত্ত্বেও নানা রকম কূটকৌশল করে চুঁচুড়া আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে তারা একটা অর্ডার বার করলো, মানে পুরোপুরি একটা মিথ্যা জাল বুনে একটা অর্ডার বার করলো, এবং তার ফলে আমাকে এক রাত্রি জেল হাজতে কাটাতে হলো। তারপরে সেখান থেকে পরের দিন তো আমার জামিন হয়ে গেল। জামিন হয়ে যাওয়ার পরে আমি কলকাতায় ফিরে এলাম। তারপরে 5 বার আমাকে চুঁচুড়ায় যেতে হয়েছিল যে কোর্টে হাজিরা দেওয়ার জন্য, নিজের খরচায় যেতে হয়েছিল আর কি। তারপরে অবশ্যই বেকসুর খালাস হলাম, কারণ এই তো যে এটা করা হয়েছিল তার মধ্যে তো তার বিন্দুমাত্র সাবস্টেন্স বা কোনো সত্যতা নেই, কিন্তু এইটাই হচ্ছে তৃণমূলের স্বভাব, এইটাই হচ্ছে মমতা। তো এই জিনিসটা তারা রোজিনার প্রতি করবে, রোজিনার স্বামীর প্রতি করবে, এর মধ্যে আশ্চর্যের কিছু নেই। তো আমি আমার নিজের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আমার নিজের উদাহরণ দিয়ে, নিজের অভিজ্ঞতা দিয়ে আমি বোঝাচ্ছি যে রোজিনার স্বামীর প্রতি এটা যে করবে এর মধ্যে আশ্চর্য হবার কিছু নেই। আরও বিপদ হচ্ছে যে রোজিনা ধর্মে মুসলমান, অতএব এতে যদি মুসলমান ভোট ব্যাংক নড়ে যায় তাহলে তো সর্বনাশ। এইসব কারণে আজকে এমনিতে তো মমতা এখন খুব টলটলায়মান। 2026 নির্বাচনে কি হবে সেটা সম্বন্ধে ওর গভীর সন্দেহ আছে। এমনিতে যেরকম এখন মানে সমস্ত প্রশাসনিক কাজ ছেড়ে দিয়ে এখন উনি শুধু ভোটের কাজই করছেন, ভোটের কাজ করছেন, এরোত্তার নামে সব নানা রকম মিথ্যে কথা বলছেন, কেস দিচ্ছেন, এইসব করছেন আর কি। তো তার উপরে যদি একটা মুসলমান মহিলা একটা সত্য প্রচার করবার চেষ্টা করে তাহলে তো ভয়ানক ব্যাপার। এই যে মাওবাদ নামে একটা সম্পূর্ণ অলীক এবং ভুল মতবাদ, তার ফলে কত ছেলে কত মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, কত লোক খুন হয়েছে। সেই মাওবাদের সম্বন্ধে ইদানিং আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ বলেছেন যে শুধু মাওবাদই শেষ করলে হবে না, মাওবাদের যে বীজটা আছে মানুষের মাথার মধ্যে সেই বীজটাও শেষ করতে হবে, এবং একদম সত্যি কথা। এবং এই ছত্তিশগড়ে যে ব্যাপারটা আমি শুনলাম সেটা থেকে অন্তত এইটা বোঝা যাচ্ছে যে এই বীজটা শেষ করার, এই বীজটা উপড়ে ফেলে দেওয়ার এখন অনেক দূরে গিয়ে গেছে। ওটা হবেই। চীন যে মাওয়ের দেশ, তারাই মাওবাদকে ছুঁড়ে ফেলে দিয়েছে। দেং জিয়াওপিং আসার পরে চীন মাওবাদকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু ভারতীয়রা সেই মাওয়ের মড়া আঁকড়ে এখনও, বা কিছু ভারতীয় সেই মাওয়ের মড়া আঁকড়ে ধরে গান গেয়ে যাচ্ছে।